ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। আপনারা অনেকে বলছিলেন যে স্যার টিচিং অ্যাপটিটিউডের উপর কিছু ভিডিও করুন। তাই আমি ভাবলাম পরীক্ষা যেহেতু খুব চলেই এসেছে কাছে, তাই টিচিং অ্যাপটিটিউডের উপর কিছু প্রশ্ন আমরা সলভ করি। সেই প্রশ্নগুলো সলভ করতে গিয়ে আমি টপিকগুলো আলোচনা করব। তার কারণ কি, এখন যদি আমি টপিক নিয়ে আলোচনা করতে যাই, একটা দুটো টপিকে শুধু কভার হবে। তার থেকে যেই প্রশ্নগুলো খুব বেশি আসছে পরীক্ষায়, সেখান থেকেই প্রশ্নগুলো সলভ করি। সেই প্রশ্নগুলো সলভ করতে গিয়ে সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সেভাবেই চলুন করি। তবে প্রথমে বলছি, যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো স্টেটের টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি সিটেট দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে। আপনারা যারা এনটিএনেটের প্রিপারেশন নিচ্ছেন, এনটিএনেট এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে এনটিএনেট এডুকেশনের বিভিন্ন টপিকের উপর ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি এনটিএনেট এডুকেশন পরীক্ষা দেন আপনাকে তো হেল্প করবেই, এবং আপনি যদি অন্যান্য সাবজেক্টেরও পরীক্ষা দেন আপনাকে ফার্স্ট পেপারও হেল্প করবে। যদি আপনারা আমাদের সাথে ফেসবুকের মাধ্যমেও যুক্ত হতে চান, আমাদের ফেসবুক পেজ টাইম টু লার্নকে অবশ্যই লাইক করবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এই পেজটিতে আমরা আপডেট দিয়ে দিই আগামীতে আমাদের চ্যানেলটিতে কি ভিডিও আসতে চলেছে। আমি সার্থক পাল, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নে। চলুন তাহলে শুরু করি। ডিয়ার ফ্রেন্ডস, আজকে যেটা প্রথম প্রশ্ন টিচিং অ্যাপটিটিউডের উপর আমরা সলভ করব, প্রশ্নটা আছে, এটা 20 জুন 2019 ফার্স্ট শিফটের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, হুইচ অফ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ফর্মেটিভ এভলিউশন, মানে কোনটা ফর্মেটিভ এভলিউশনের বৈশিষ্ট্য। অপশন এ, evolution occurs at the terminal points. Evolution is used before programmed decision. Evolution relates to indicating learning outcome of teaching. Option D, evolution is conducted during teaching. তো আমরা জানি ফর্মেটিভ এভলিউশন সামেটিভ এভলিউশন সম্বন্ধে। আমরা কিন্তু অলরেডি ফর্মেটিভ এভলিউশন সামেটিভ এভলিউশনের কিছু ভিডিও কিন্তু আমরা করে রেখেছি। ফর্মেটিভ এভলিউশন, সামেটিভ এভলিউশন, ইনক্লুসিভ এডুকেশন, এগুলোর কিন্তু কিছু ভিডিও আমরা করে রেখেছি। তো আপনারা ভিডিওগুলো কিন্তু দেখবেন, আপনাদের কিন্তু ফার্স্ট পেপারে কিন্তু অনেকটাই হেল্প হবে। তার কারণ ফার্স্ট পেপারে কিন্তু ফর্মেটিভ এভলিউশন সামেটিভ এভলিউশনের সাথে সাথে ইনক্লুসিভ এডুকেশন থেকেও বিভিন্ন প্রশ্ন চলে আসে। আজকে আমরা সেটাই দেখব। তো এটা কি হবে, আপনাদের কি মনে হয় যে ফর্মেটিভ এভলিউশনের বৈশিষ্ট্য কী? একটা হচ্ছে ফর্মেটিভ এভলিউশন আর একটা হচ্ছে সামেটিভ এভলিউশন। ফর্মেটিভ এভলিউশন মনে রাখবেন ডিউরিং দ্য কোর্স, মানে কোর্স চলছে, কোর্স চলাকালীন আমরা স্টুডেন্টদের যে মূল্যায়নগুলো করি, এভলিউশনগুলো করি, সেগুলো হচ্ছে ফর্মেটিভ এভলিউশন। আর সামেটিভ এভলিউশন হচ্ছে অ্যাট দ্য এন্ড, মানে আমাদের কোর্সের শেষে, একদম শেষে গিয়ে যে আমরা এভলিউশন করি, স্টুডেন্টদের মূল্যায়ন করি, সেটা হচ্ছে সামেটিভ এভলিউশন। তাহলে এখানে বলেছে ফর্মেটিভ এভলিউশনের বৈশিষ্ট্য কী। এখানে দেখুন অপশন ডিতে কি বলা আছে, এভলিউশন ইজ কন্ডাক্টেড ডিউরিং টিচিং, অর্থাৎ টিচিং চলছে, সেই চলাকালীন আমরা যে টিচার হিসাবে আমরা যে স্টুডেন্টদের মূল্যায়ন করে থাকি সেগুলোকে কি বলা হয়, ফর্মেটিভ এভলিউশন। আশা করি বোঝা গেল। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট প্রশ্ন, এটা 20 জুন 2019 সেকেন্ড শিফটের প্রশ্ন। প্রশ্নটা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কি বিহেভিয়ার কন্ট্রিবিউটিং টু অ্যাফেক্টিং টিচিং। তাহলে এখানে অপশনগুলো কী কী আছে দেখি নেই আগে। অপশন এ, সামারাইজিং হোয়াট ওয়াজ টোল্ড বাই এ স্টুডেন্ট। অপশন বি, এনকারেজিং স্টুডেন্টস টু এলাবোরেট অন অ্যান অ্যান্সার। অপশন সি, ইউজিং ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট কোশ্চেনিং। অপশন ডি, এক্সপ্লেনিং কনসেপ্ট ইন এ লজিক্যাল স্টেপ বাই স্টেপ প্রেজেন্টেশন। তাহলে আগে আমরা এখানে একটু বুঝে নেই অ্যাফেক্টিভ টিচিং কি, বা কোন টিচিংকে আমরা অ্যাফেক্টিং টিচিং বলবো। দেখুন, শিক্ষাগত তো আমরা করছি, আমরা ক্লাসে গিয়ে স্টুডেন্টদের যেটা করছি সেটা হচ্ছে টিচিং। তাহলে টিচিংটাকে কখন আমরা অ্যাফেক্টিং বলবো? যখন আমরা যে পড়াচ্ছি, স্টুডেন্টরা আমাদের পড়ানোর পর ঠিকঠাক ফিডব্যাক দিবে, আমরা কি পড়ালাম সেটার উত্তর আমরা স্টুডেন্টদের থেকে পাবো, তখন আমরা কি বলবো, টিচিংটা কি হয়েছে, অ্যাফেক্টিং হয়েছে। যেমন আমি আপনাদের পড়ালাম হাইপোথিসিস, তাহলে হাইপোথিসিসের উপর যখন আমি আপনাদের প্রশ্নগুলো জিজ্ঞাসা করছি, আপনারা কি ঠিকঠাক উত্তর করতে পারছেন? যদি পারেন তখন আমি কি বলবো, আমার টিচিংটা অ্যাফেক্টিং হয়েছে। যদি করতে না পারেন তখন বলবো টিচিংটা অ্যাফেক্টিং হয়নি। বোঝাতে পারলাম? তাহলে এখানে কোনটা হতে পারে, আপনাদের কি মনে হচ্ছে এখানে কোন অপশনটা হতে পারে যে অ্যাফেক্টিং টিচিংয়ে কোন বিহেভিয়ারটা প্রয়োজন? এখানে দেখুন,
আপনি যদি সব থেকে ক্লোজেস্ট অ্যান্সারে যান, এখানে অপশন ডিটা হওয়ারই চান্স বেশি, এক্সপ্লেনিং কনসেপ্ট ইন এ লজিক্যাল স্টেপ বাই স্টেপ প্রেজেন্টেশন। আমরা যদি লজিক্যাল স্টেপ বাই স্টেপ প্রেজেন্টেশন করি তবেই না টিচিংটা এফেক্টিং হবে, তাই না? আমরা স্টেপ বাই স্টেপ যদি আলোচনা করি তখনই না আমাদের পড়ানোটা এফেক্টিভ হবে। আমি যদি হাইপোথিসিস কি সেটাই পড়ালাম না, তা আমি যদি প্রথমে হাইপোথিসিস টেস্টিং দিয়ে শুরু করি তাহলে তো আর টিচিংটা এফেক্টিং হবে না। তাই এখানে কি হবে? অপশন ডি, এক্সপ্লেনিং কনসেপ্ট ইন এ লজিক্যাল স্টেপ বাই স্টেপ প্রেজেন্টেশন। নেক্সট কোশ্চেন, এটা 2019-এরই 20 জুন সেকেন্ড শিফটেরই প্রশ্নটা আছে, হুইচ টাইপ অফ এভলিউশন ফোকাসেস অন আইডেন্টিফিকেশন অফ deficiencies and difficulties of a learner? Option A, summative evaluation. Option B, follow-up evaluation. Option C, diagnostic evaluation. Option D, criteria reference evaluation. আমি খুব শীঘ্রই চেষ্টা করব ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট আর নর্ম রেফারেন্স টেস্ট এগুলোর উপর কিছু ভিডিও করার, ঠিক আছে? তাহলে এখানে দেখি কোনটা হতে পারে। কি বলা আছে, আমরা কেন এভলিউশন করছি? যে ডিফিকাল্টিস কোথায় রয়েছে স্টুডেন্টদের সেটা জানার জন্য, কোথায় স্টুডেন্টদের অসুবিধা রয়েছে। মনে রাখবেন, ডায়াগনস্টিক টেস্ট করা হয় স্টুডেন্টদের কোন জায়গায় অসুবিধা আছে সেটাকে নির্ণয় করার জন্য। ডায়াগনস্টিক টেস্টের বাংলায় বলা হয় যে দুর্বলতা নির্ণয়ের পরীক্ষা। তাহলে কি মনে রাখবেন এখান থেকে, যে ডায়াগনস্টিক টেস্ট কখন করা হয়? স্টুডেন্টদের দুর্বলতা নির্ণয়ের জন্য যে টেস্ট করা হয় সেটা হলো কি ডায়াগনস্টিক টেস্ট, মানে ডায়াগনোসিস করছি যে স্টুডেন্টদের প্রবলেমটা কোথায়। তাহলে এখানে কোনটা হবে? এখানে হবে অপশন সি, ডায়াগনস্টিক এভলিউশন। যেহেতু আমরা কি করছি, স্টুডেন্টদের এখানে প্রবলেমটাকে খুঁজে বার করছি, যে স্টুডেন্টদের প্রবলেমটা কোথায় সেটা খোঁজার জন্য এভলিউশন করছি, মূল্যায়ন করছি, তাই এখানে হবে ডায়াগনস্টিক এভলিউশন। নেক্সট প্রশ্ন, এটা 21 জুন 2019-এর ফার্স্ট শিফটের প্রশ্নটা আছে, ইন দ্য টু সেট অফ গ্রুপস। এখানে দেখুন দুটো সেট দেওয়া আছে, সেট 1 আর সেট 2। সেট 1-এ দেখুন বলা আছে কি লেভেলস অফ লার্নিং, আর সেট 2-তে বলা আছে এক্সাম্পলস। ব্লুম টেক্সোনমি থেকে প্রশ্ন দিয়েছে, তো জানি না ব্লুম টেক্সোনমির উপর ফুল ভিডিও এই মুহূর্তে আপনাদের করতে পারবো কিনা আপনাদের জন্য। এখানে আমি যথেষ্ট পারবো ব্লুম টেক্সোনমিটাকে কভার করার চেষ্টা করব। পুরোটা হয়তো কভার হবে না ব্লুম টেক্সোনমি, কিন্তু আপনাদের ফার্স্ট পেপারের জন্য যতটুকু ব্লুম টেক্সোনমি প্রয়োজন আমি দেখেছি সাধারণত যেখান থেকে প্রশ্ন আসে সেই জায়গাটাকে আমি কনফার্ম করার চেষ্টা করব এখন। তো দেখুন এদিকে সেট 1-এ বিভিন্ন লেভেলগুলো দেওয়া আছে, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, অ্যানালাইজিং লেভেল, ক্রিয়েটিং লেভেল। আর এক্সাম্পল কি দেওয়া আছে? আইডেন্টিফিকেশন এক্সাম্পল অফ এন গিভেন কনসেপ্ট, জেনারেটিং নিউ আইডিয়াস। 3 নম্বরে আছে রিকলিং ইনফরমেশন, আইসোলেটিং ইনফরমেশন ইনটু পার্টস। এখানে যে অপশনগুলো আছে এখানে আপনাকে ম্যাচ করতে হবে। তো ম্যাচ করে আপনাকে এখানে করতে হবে যে কোনটা হবে অ্যান্সার। তাহলে আপনাদের কি মনে হচ্ছে? যদি বুঝে যান তাহলে তো করে ফেলবেন, আর যদি না বুঝে যান তাহলে আমি আপনাদের এখন একটা বোঝাচ্ছি, তারপরে আপনারা করুন। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা ব্লুম টেক্সোনমিকে একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করব। ব্লুম টেক্সোনমি কিন্তু আরও বড়, আমি যখন ভিডিও করব তখন পুরোটা করার চেষ্টা করব। এখন আপনার সংক্ষেপে কিছু জেনে নেই যেটা আমাদের ফার্স্ট পেপারে কাজে লাগবে। তো ব্লুম টেক্সোনমিতে একটা জায়গা আছে কগনিটিভ ডোমেন। সেই কগনিটিভ ডোমেনকে ব্লুম 6টা ভাগে ভাগ করেছিলেন, 6টা লেভেলে ভাগ করেছিলেন। সেগুলো কি কি? মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, অ্যাপ্লিকেশন লেভেল, অ্যানালাইজিং লেভেল, এভলিউশন লেভেল, সিনথেসাইজ বা ক্রিয়েটিভ লেভেল। তো ব্লুম যখন তার টেক্সোনমিটা প্রথম দিয়েছিলেন তখন এই সিনথেসিস বা ক্রিয়েটিভটা 5 নম্বরে ছিল, এভলিউশনটা ছিল 6 নম্বরে। ব্লুমের অনুযায়ী, ব্লুম টেক্সোনমি অনুযায়ী ব্লুম যখন প্রথম দিলেন তখন সবথেকে হাই লেভেলে ছিল এভলিউশন, কিন্তু পরবর্তীতে রিসার্চ করে দেখা গেছে সবথেকে কঠিন বা হাই লেভেল হলো সিনথেসিস বা ক্রিয়েটিভ লেভেল। তো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে ব্লুম অনুযায়ী কোনটা ছিল, তখন আমরা এই অর্ডারে সাজাবো, কিন্তু এখানে সিনথেসাইজ দিব, এভলিউশনটাকে 6 নম্বরে দিব। তার মানে অ্যানালাইসিস লেভেল দিব 5 নম্বরে, দিব সিনথেসাইজ বা ক্রিয়েটিভ লেভেল, আর 6 নম্বরে দিব এভলিউশন লেভেল। কিন্তু বর্তমানে কি করা হয়েছে? এভলিউশনটা 5 নম্বরে আছে আর 6 নম্বরে আছে সিনথেসাইজ বা ক্রিয়েটিং লেভেল। তো মেমোরি লেভেল কোনগুলোকে বলবো? মনে রাখবেন, যত আমরা নিচের দিকে যাচ্ছি তত লেভেল হাই হচ্ছে। যে সমস্ত প্রশ্নে আমাদের শুধু মনে করতে হচ্ছে, শুধু রিকল করতে হচ্ছে,
সে ধরনের উত্তরগুলোকে আমরা বলবো মেমোরি লেভেলের প্রশ্নের উত্তর। ঠিক আছে, যেমন আমি যদি বলি জলের সংকেত কি, তো আপনারা বলবেন স্যার H2O। এটা কিন্তু আপনি শুধু প্রিয়র কি রিকল করলেন, আপনি এখানে বানালেন না কিছু, আপনার নিজের কোনো মতামত দিলেন না, আপনি যেটা শিখেছেন হুবহু আপনি সেটাই বললেন। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ভারতের রাজধানীর নাম কি, আপনি কিন্তু একটাই যে কোনো অ্যান্সার করবেন, সেখানে কিন্তু আপনার বানানোর কিছু নেই। যদি বলা হয় ভারত কোন মহাদেশে অবস্থিত, আপনি কিন্তু এশিয়াই বলবেন, সেখানে কিন্তু বানিয়ে কিছু বলতে পারবেন না। তো যে ধরনের প্রশ্নগুলো সিম্পল আমরা রিকল করি, সিম্পল মুখস্থ করে অ্যান্সার করি, সেইগুলো ধরনের প্রশ্নগুলো হচ্ছে আমাদের মেমোরি লেভেল। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কি হবে, এটাকে অনেক সময় কম্প্রিহেনসিভ লেভেলও বলা হয়। এখানে আমরা এক্সাম্পল দিতে পারবো, দুটো জিনিসের মধ্যে পার্থক্য করতে পারবো বা তুলনা করতে পারবো, সেটা কি আন্ডারস্ট্যান্ডিং লেভেল, বা নিজের মনের ভাষায় বলতে পারবো। কোনো একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটাকে নিজের ভাষায় ব্যক্ত করাটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। অ্যাপ্লিকেশন লেভেলে হচ্ছে আমরা যেটা শিখেছি সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো, আমরা যেটা শিখলাম সেটাকে আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারবো, সেটা হলো কি অ্যাপ্লিকেশন লেভেল। অ্যানালাইজিং লেভেলে কি আমরা যেটা শিখেছি সেটার বিভিন্ন বৈশিষ্ট্য বলতে পারবো, মানে সেটাকে বিভিন্ন পার্টে ভাঙতে পারবো। অ্যানালাইজ মানে কি বিশ্লেষণ করা। যখন আমরা কোনো কিছুকে বিশ্লেষণ করি, আমরা কি করি, পুরো বস্তুটাকে বিভিন্ন পার্টে ভাগ করে নেই, পার্টে ভাগ করে নিয়ে সেটার এক একটা পার্ট ধরে বিশ্লেষণ করি। যেমন ত্রিভুজের, যখন আমরা ত্রিভুজকে বিশ্লেষণ করতে যাই বা ত্রিভুজের যখন আমরা বৈশিষ্ট্য বলি, আমরা কিন্তু ত্রিভুজকে কিন্তু এক একটা পার্টে ভাগ করি, যে এর কোণটা কীরকম, আমরা বলি এর তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা আবার অনেক সময় বলি যে এর দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। ত্রিভুজকে আমরা এক একটা পার্টে ভাগ করি, ভাগ করে তারপরে আমরা ত্রিভুজ সম্বন্ধে বলি। বা আমি যদি আপনাদের বলি, একটা মোবাইল দেখিয়ে বলি এই মোবাইলের ফিচার্সগুলো কী কী, তখন কিন্তু আপনি মোবাইলটাকে বিভিন্ন পার্টে ভাগ করবেন। এর ক্যামেরা একটা পার্ট, এর হচ্ছে মেমোরি একটা পার্ট, কত এর মেমোরি সাপোর্ট করে সেটা একটা পার্ট, র্যাম কত সেটা একটা পার্ট, এইভাবে বিভিন্ন পার্টে ভাগ করে তারপরে কিন্তু আপনি আমার মোবাইলটা সম্বন্ধে বলবেন। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নকে আমরা বলবো অ্যানালাইজিং লেভেল, যেখানে আমাকে কোনো একটা বস্তুকে বিভিন্ন পার্টে ভাগ করতে হচ্ছে। এভ্যালুয়েশন লেভেল হচ্ছে যখন আমরা দুটো জিনিসের মধ্যে তুলনা করতে পারি, তুলনা করে বলতে পারি কোনটা ভালো কোনটা খারাপ। যেমন এখানে কি হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে শুধু দুটো জিনিসের মধ্যে পার্থক্য করতে পারছি, দুটো জিনিসের মধ্যে তুলনা করতে পারছি। দুটো মোবাইল আপনাকে দিলাম, দুটো মোবাইল দেখিয়ে বললাম কোনটা মধ্যে কি কি ফিচার্স আছে, আপনি দুটোকে শুধু তুলনা করলেন, এটার মধ্যে এই ফিচার্স এটার মধ্যে এই ফিচার্স, তো সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। এভ্যালুয়েশন লেভেল হচ্ছে বলতে পারি, তো আমি যদি আপনাকে বলি যে আমার প্রেফারেন্স হচ্ছে এরকম, তাহলে আমার কোন মোবাইলটা নেওয়া ভালো হবে, তখন আপনি দুটো মোবাইলের মধ্যে কম্পেয়ার করে আমাকে বলছেন যে এই মোবাইলটা নেওয়া আমার জন্য ভালো হবে, মানে আপনি মূল্যায়ন করতে পারছেন যে কোনটা ভালো কোনটা খারাপ। তো এটা হচ্ছে আমাদের এভ্যালুয়েশন লেভেল। এরপরে আছে সিনথেসাইজ বা ক্রিয়েটিং লেভেল। এখানে আমরা নতুন কিছু করতে পারি, বা সিনথেসিস বা ক্রিয়েটিভ, মনে রাখবেন সিনথেসাইজ হচ্ছে অ্যানালাইজিংয়ের ঠিক উল্টো। যখন আমরা অনেকগুলো জ্ঞানকে একটা নির্দিষ্ট জ্ঞানে কাজে লাগাই, অনেকগুলো জ্ঞানকে এক করি। যেমন আমি যদি আপনাকে বলি যে একটা চতুর্ভুজ বা ত্রিভুজের উপর একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিন, এখানে দেখুন আপনার অনেকগুলো জ্ঞানকে এক করে মানে সিনথেসাইজ করলেন, যোগ করে তারপরে কিন্তু আপনি সেটাকে প্রেজেন্ট করবেন। এটা যদি আপনি করতে যান, আপনাকে হচ্ছে ম্যাথের নলেজ লাগবে, আপনাকে পাওয়ার পয়েন্টের নলেজ লাগবে, যখন আপনি এটা প্রেজেন্ট করতে যাবেন আপনার কমিউনিকেশনের নলেজ লাগবে। তো অনেকগুলো নলেজকে এক করে তারপরে কিন্তু আপনি সেটাকে প্রেজেন্ট করবেন। তো এটা হবে কি ক্রিয়েটিং বা সিনথেসিস লেভেল। তো এখানে দেখুন মেমোরি লেভেল, তাহলে মেমোরি লেভেলে কি হয়, আমরা বললাম আমরা কি করি রিকলিং ইনফরমেশন, তার মানে কি হবে এ এর সাথে 3, এ এর সাথে 3 দেখুন একবারই আমরা বলতে পারি ডি নম্বর অপশনই আছে এর সঙ্গে 3, তাহলে বাকিগুলো দেখে নিন মেলে নাকি। আন্ডারস্ট্যান্ডিং লেভেল দেখুন কি আছে, আইডেন্টিফাইং এক্সাম্পল অফ এ গিভেন কনসেপ্ট, আমি বললাম সেটাই এক্সাম্পল দেওয়া হয়। এরপরে আছে অ্যানালাইজিং লেভেলে কি করছি আমরা দেখুন, আইসোলেটিং ইনফরমেশন ইনটু পার্টস, আমরা কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা বস্তুকে বিভিন্ন পার্টে ভাগ করি। এরপরে আছে ক্রিয়েটিং লেভেল, এটা অপশনে কি আছে দুইয়ের সাথে জেনারেটিং নিউ আইডিয়া, আমি অলরেডি বললাম যখন আমরা ক্রিয়েটিং লেভেল বা সিনথেসাইজ লেভেলে থাকবো নতুন কিছু আমরা ক্রিয়েট করব, আশা করি বোঝা গেল।
নেক্সট প্রশ্ন, এটা এই শিফটেরই প্রশ্নটা আছে ডায়াগনস্টিক এভলিউশন ascertains. Option A, student performance at the beginning of the instructions. Option B, causes and remedies of persistent learning problems during instructions. Option C, degree of achievement of instructional objectives at the end. Option D, learning progress and failure after instruction. তা আমরা ডায়াগনস্টিক টেস্ট কেন করি? স্টুডেন্টদের কোথায় প্রবলেম সেটাকে খুঁজে বের করার জন্য। মনে রাখবেন, ডায়াগনস্টিক টেস্ট করার পরেই আমরা স্টুডেন্টদের কি করি, বা এটা আমরা বলতে পারি যে ফর্মেটিভ এভলিউশন যে আছে, সেই ফর্মেটিভ এভলিউশনেরই একটা পার্ট রিমেডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করা। যখন আমরা দেখলাম স্টুডেন্টদের কোনো একটা জায়গায় প্রবলেম রয়ে গেছে, তার জন্য আমরা কি করব, রিমেডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করব। তার সেই যে জায়গাটায় মানে ফাঁকা জায়গাটা রয়ে গেছে, তার যে অসম্পূর্ণতা রয়ে গেছে, সেটাকে ভরাট করার জন্য আমরা কি করব, রিমেডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করব। আমরা যে ফর্মেটিভ এভলিউশন সামেটিভ এভলিউশনের ভিডিওটা করেছি সেখানে খুব স্পষ্টভাবে বলা আছে। তো এখানে মনে রাখবেন এটা কি হবে, ডায়াগনস্টিক এভলিউশন অ্যাসার্টেন্স কি হবে, অপশন বি, কজেস অ্যান্ড রিমেডিস অফ পারসিস্টেন্ট লার্নিং প্রবলেমস ডিউরিং ইনস্ট্রাকশন। অর্থাৎ আমরা যখন ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, ইনস্ট্রাকশন বলতে এখানে পড়াচ্ছিলাম, তখন স্টুডেন্টদের কি প্রবলেম অ্যারাইজ করছিল সেটার জন্য আমরা কি করব, ডায়াগনস্টিক এভলিউশন। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন, এটা 21 জুন 2019 সেকেন্ড শিফটের প্রশ্ন আছে, বিলো আর লিস্টেড সাম লার্নার ক্যারেক্টারিস্টিক্স, আইডেন্টিফাই দোজ দ্যাট হেল্প ইন এফেক্টিভ টিচিং। মানে যারা লার্নার তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স এখান থেকে খুঁজে বার করতে হবে যেটা কিনা এফেক্টিং টিচিংয়ে হেল্প করে। কি কি আছে, 6টা দেওয়া আছে, 6টার মধ্যে যে কোনো 4টা হবে। লার্নার্স রেসপেক্ট ফর টিচার, লার্নার্স লেভেল অফ মেন্টাল অ্যাবিলিটি, learners previous experiences, learners levels of interest to study, learners level of interpersonal relation, learners view about the society। এখানে একটা নতুন কথা হয়তো আপনারা দেখলেন, ইন্টারপার্সোনাল। মনে রাখবেন দুটো কথা আছে, একটা হচ্ছে ইন্টার আর একটা হচ্ছে ইন্ট্রা। ইন্টার যেমন একটা কথা, ইন্টার, আরেকটা কথা আছে ইন্ট্রা। ইন্টার বলতে একে অপরের সাথে, ইন্টার যখন বলবো একে অপরের সাথে, আর ইন্ট্রা বলতে সে নিজের সাথে। যদি ইন্ট্রা পার্সোনাল বলতো তাহলে হতে পারে সে নিজের সাথে কীরকম তার রিলেশন, আমার নিজের সাথে আমার কীরকম রিলেশন, সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হয় ইন্ট্রা। আর ইন্টার হচ্ছে একে অপরের সাথে। তো এখানে কোনগুলো হবে সেগুলো একটু দেখে নিই। দেখুন 6টা যে অপশন আছে, 6টা অপশনে কিন্তু কোথাও কোনোটা ভুল বলবো না, কিন্তু দেখুন এই সমস্ত অপশনগুলোতে আমরা কি দেখব, যে কোন অপশনগুলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কোনগুলো ছাড়া একদম অ্যান্সার করাই যাবে না, সেগুলোকেই আমাকে চুজ করতে হবে। তো করার পর আপনারা বলবেন না কখনো যে স্যার এটাও তো ইম্পর্টেন্ট, এটা ছাড়া তো এটা হয় না। তখন আমি এটাই বলবো যে হয় না, কিন্তু এখন অপশনে নেই বা সেটা একটু কম ইম্পর্টেন্ট, এর জন্য এটা হচ্ছে না। তো এই প্রশ্নগুলো দেখবেন যে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটার দিকেই যাবেন। দেখুন লার্নার্স রেসপেক্ট ফর দ্য টিচার অবশ্যই ইম্পর্টেন্ট, লার্নার্স লেভেল অফ মেন্টাল অ্যাবিলিটি এটাও ইম্পর্টেন্ট, লার্নার্স প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এটাও খুব ইম্পর্টেন্ট, লার্নার্স লেভেল অফ ইন্টারেস্ট টু স্টাডি খুবই ইম্পর্টেন্ট, লার্নার্স লেভেল অফ ইন্টারপার্সোনাল রিলেশন, ঠিক আছে, লার্নার্স ভিউ অ্যাবাউট দ্য সোসাইটি। এখানে যদি 6টা পয়েন্ট দেখেন, এই 6টা পয়েন্টের মধ্যে দেখুন 2টো পয়েন্ট খুবই বেশি ইম্পর্টেন্ট। একটা কি লার্নার্স প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আর একটা কি লার্নার্স লেভেল অফ ইন্টারেস্ট টু দ্য স্টাডি। এই দুটো ছাড়া কখনোই কিন্তু আমাদের টিচিং এফেক্টিভ হওয়া সম্ভব না। দেখুন 3 আর 4 কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 3 আর 4 কোন কোন অপশন আছে, সি আর ডি। এখন দেখুন সি আর ডি অপশনেই আছে একমাত্র 3 আর 4, বিতেও আছে 3 আর 4। দেখুন এটাও খুব ইম্পর্টেন্ট, লার্নার্স লেভেল অফ মেন্টাল অ্যাবিলিটি, সে কোন মেন্টাল অ্যাবিলিটি আছে। এখন যদি ক্লাস 2 এর ক্লাস হয়, আমি যদি ক্লাস 10 এর লেভেলে যদি ওদের পড়াই তাহলে তো ঠিক হবে না। তাই তাদের মেন্টাল অ্যাবিলিটি কতটা সেটাও কিন্তু অ্যাফেক্টিং টিচিংয়ের জন্য খুবই প্রয়োজন। তাই দেখুন এখানে 2, 3, 4 কিন্তু অবশ্যই হওয়া উচিত। তাহলে 2, 3, 4 দেখুন সি আর ডি অপশনে আছে। তাহলে এখন কথা হলো স্যার লার্নার্স রেসপেক্ট ফর টিচার এটা হবে, লার্নার্স ভিউ অ্যাবাউট দ্য সোসাইটি এটা হবে। এখন এখানে লক্ষ্য করুন যে
টিচারকে রেসপেক্ট অবশ্যই প্রয়োজন, কিন্তু অ্যাফেক্টিং টিচিংয়ের সঙ্গে মনে হয় এর অতটা সম্পর্ক নেই। ঠিক আছে, কিন্তু দেখুন লার্নার্স ভিউ অ্যাবাউট দ্য সোসাইটি, এটা কিন্তু অ্যাফেক্টিং টিচিংয়ে কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যে আমি আমার সোসাইটির প্রতি আমার দৃষ্টিভঙ্গি কীরকম। দেখুন আমার দৃষ্টিভঙ্গি যদি ভালো না হয়, আমি যদি সোসাইটিতে অ্যাডজাস্ট করতে না পারি, তাহলে কিন্তু ক্লাসে কিন্তু আমি অ্যাডজাস্ট করতে পারবো না, আমার কিন্তু তাহলে টিচিংটা কিন্তু ভালো হবে না, আমার মন ক্লাসে বসবে না। তাই এখানে 6 নম্বর যেটা অপশনে আছে লার্নার্স ভিউ অ্যাবাউট দ্য সোসাইটি, এটা অবশ্যই হওয়া উচিত। লার্নার্স রেসপেক্ট ফর দ্য টিচারের থেকে বেশি ইম্পর্টেন্ট লার্নার্স ভিউ অ্যাবাউট দ্য সোসাইটি। তাই এখানে 2, 3, 4, 6 যে অপশনটা আছে 4 নম্বর অপশন, ডি নম্বর অপশন, সেটাই হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটাও এই শিফটেরই প্রশ্ন। প্রশ্নটা আছে বিলো আর লিস্টেড সাম অ্যাক্টিভিটিস পারফর্ম বাই এ টিচার, হুইচ অ্যাক্টিভিটিস আর দ্য নেচার অফ ফর্মেটিভ এভলিউশন। ফর্মেটিভ এভলিউশনের নেচার কোনগুলো? কি আছে? 5টা দেওয়া আছে, 5টার মধ্যে 3টা হবে। কোন 3টা হবে আপনাদের বলতে হবে। গিভিং মাস্টারি টেস্ট, কন্ডাক্টিং কুইজ অ্যাকশন, evaluating students in grading system, providing feedback while teaching, encouraging student to reflect more। এখানে দেখুন গিভিং এ মাস্টারি টেস্ট, এটা মনে রাখবেন, এটা ফর্মেটিভ এভলিউশন না, এটা সামেটিভ এভলিউশনের বৈশিষ্ট্য। তারপরে এখানেও যে আছে এভলিউটিং স্টুডেন্ট ইন গ্রেডিং সিস্টেম, স্টুডেন্টদের যখন আমরা গ্রেড দেই সেটাও আমরা কিন্তু সামেটিভ এভলিউশনে দেই, ফর্মেটিভ এভলিউশনে দেই না। তাহলে কুইজ সিলেকশন যেটা আছে, কন্ডাক্টিং কুইজ অ্যাকশন, এটা অবশ্যই হবে। প্রোভাইডিং ফিডব্যাক হোয়াইল টিচিং, এটাও হবে। এনকারেজিং স্টুডেন্ট টু রিফ্লেক্ট মোর, এটাও হবে। তাহলে হবে কি এখান থেকে 2, 4, 5, 2, 4, 5 দেখুন অপশন আছে অপশন সি। তাহলে এখানে অপশন হবে অপশন সি 2, 4, 5। নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন বলার আগে আমি আপনাদের বলি, আমরা আমাদের চ্যানেলে যে সাইকোলজির উপর বিভিন্ন ভিডিওগুলো আপলোড করি, সেগুলো অবশ্যই যারা শুধু ফার্স্ট পেপারের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তারাও সাইকোলজির ভিডিওগুলো দেখবেন। তখন দেখবেন অনেক সময় আমরা যে সাইকোলজির উপর ভিডিওগুলো করি সেগুলো আপনাদের টিচিং অ্যাপটিটিউডেও হেল্প করবে। তো এখানে যে প্রশ্নটা আছে, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স অফ দ্য লার্নার্স। ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশন কোনগুলো? রাগ, ভয়, কান্না, যে কোনো একটা ঘটনায় আমি ভেঙে পড়লাম, কেঁদে ফেললাম, সেগুলো হচ্ছে আমাদের ইমোশন। তাহলে আমরা সাধারণত কি বলি যে ও না কথায় কথায় কেঁদে ফেলে, ও না খুব ইমোশনাল। অ্যাকচুয়ালি ওকে ইমোশনাল বলি, কিন্তু ও কিন্তু ইমোশনালি স্ট্রং না। যে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে, যে শুধু নিজের ইমোশন না অন্যের ইমোশনেরও কদর করে, তারাই কিন্তু ইমোশনালি ইন্টেলিজেন্স। যে জানে যে কোন জায়গায় আমার কোন ধরনের ইমোশন প্রকাশ করতে হবে, বই প্রকাশ করতে হবে, সেই হচ্ছে ইমোশনালি ইন্টেলিজেন্স। তো এখানে থেকে দেখি কোনগুলো হতে পারে। প্রশ্নটা কি আরেকবার বলে নেই, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স অফ দ্য লার্নার্স। অপশন এ আন্ডারস্ট্যান্ডিং দ্য ইমোশন অফ আদার পিপল অ্যান্ড ইয়োর ওন, মানে শুধু নিজের না অন্যেরও ইমোশনকে বুঝবে। এক্সপ্রেস ওয়ান সেলফ ভেরি স্ট্রংলি, বিইং রেশনাল ইন থিঙ্কিং, অ্যাডজাস্টিং ওয়ান রিয়াকশন অ্যাজ পার সিচুয়েশন, বিইং ক্রিয়েটিভ অ্যান্ড ওপেন ক্রিটিসিজম, অ্যাকসেপ্টিং আদার পিপল অ্যাজ দে আর। এখানে দেখুন আমরা যে মাত্র যেটা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে বললাম, এ নম্বর অপশনটা কিন্তু অবশ্যই হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য ইমোশন অফ আদার পিপল অ্যান্ড ইয়োর ওন, মানে অন্যের ইমোশনকে বোঝা এবং সাথে নিজের ইমোশনকে বোঝা। তাহলে এ নম্বর অপশন অবশ্যই হবে। তাহলে এখান থেকে দেখছি এ আর সি অবশ্যই এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এখন দেখুন আরও কি আছে, এক্সপ্রেস ইয়োর সেলফ ভেরি স্ট্রংলি, আচ্ছা। বিইং রেশনাল ইন থিঙ্কিং, অ্যাডজাস্টিং ওয়ানস ইমোশন অ্যাজ পার সিচুয়েশন, মানে সিচুয়েশন অনুযায়ী আমাদের ইমোশনকে চেঞ্জ করা। এটা তো অবশ্যই ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা অঙ্গ। ধরুন আজকে আপনি পরীক্ষায় ফার্স্ট হয়েছেন বা আপনি চাকরি পেয়েছেন, কিন্তু হুট করে আপনি শুনতে পারলেন আপনার বন্ধুর বাড়িতে কোনো একটা দুঃখের সংবাদ ঘটেছে, কেউ হয়তো চলে গেছে পৃথিবী ছেড়ে। তখন আপনি সেখানে চলে গেলেন, সেখানে গিয়ে যদি আপনি আজকে নতুন চাকরি পেয়েছেন সেটার খুশিতে যদি ওখানে নাচানাচি শুরু করে দেন, তাহলে তো ঠিক হবে না। তাই কি অবশ্যই কিন্তু অপশন যেটা ডি আছে, অ্যাডজাস্টিং ওয়ানস ইমোশন অ্যাজ পার সিচুয়েশন, অর্থাৎ সিচুয়েশন অনুযায়ী আমাদের ইমোশনকেও আমরা অ্যাডজাস্ট করব, সেটা কিন্তু অবশ্যই আমাদের থাকা দরকার। অর্থাৎ এ আর ডি অবশ্যই হবে। এ আর ডি দেখুন একমাত্র অপশন এতেই আছে।
তাহলে অপশন হবে এখানে এ। তাহলে আরেকটা কি বলেছিল, এফ, একসেপ্টিং আদার পিপল অ্যাজ দে আর, এটাও কি ইমোশনাল ইন্টেলিজেন্সেরই অংশ। নেক্সট কোশ্চেন, এটাও এই শিফটেরই প্রশ্ন। প্রশ্নটা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস এক্সপ্লেন্স দ্য কনসেপ্ট অফ ইনক্লুসিভ টিচিং। আমরা কিন্তু অলরেডি কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের উপর ভিডিও করেছি, আপনারা ভিডিওগুলো দেখবেন। তো একটু বলে দিচ্ছি, ইনক্লুসিভ এডুকেশন কি, সবাইকে একই ছাদের তলে শিক্ষা দেওয়া। সবাই বলতে কারা, যারা ড্রপ আউট, যারা নর্মাল স্টুডেন্ট, যারা পিছিয়ে পড়েছে, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, সবাইকে একই ছাদের তলায় শিক্ষা দেওয়াই হলো কি ইনক্লুসিভ এডুকেশন। ঠিক আছে, তো এখানে কি কি আছে দেখুন। টিচার, অপশন এতে আছে টিচার ফ্যাসিলিটেটস দ্য লার্নিং অফ দ্য গিফটেড স্টুডেন্টস, টিচার ফ্যাসিলিটেটস দ্য লার্নিং অফ দ্য উইক স্টুডেন্টস, টিচার টেক্স সাপোর্ট অফ প্যারেন্টস অফ দ্য টিচিং টু মেক দেম লার্ন, টিচার মেক্স দ্য স্টুডেন্টস অফ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস টু লার্ন টুগেদার ইন সেম ক্লাস। তো বোঝাই গেল, এটা নিয়ে আর কি বলবো, অলরেডি আমি বলার আগে অ্যান্সার বলে দিয়েছি। এটা হবে অপশন ডি, যে সবাইকে, সব যারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে থাকবে তাদেরকে সবাইকে একই ক্লাসে এনে শিক্ষা দেওয়াটাই হলো ইনক্লুসিভ এডুকেশনের একটা অংশ। নেক্সট কোশ্চেন, এটা 24 জুন 2019 সেকেন্ড শিফটের প্রশ্ন। প্রশ্নটা আছে, লিসেনিং ইজ ইম্পর্টেন্ট ফর এ টিচার টু, মানে লিসেনিং একজন টিচারের ক্ষেত্রে কেন ইম্পর্টেন্ট। অ্যাড্রেসেস দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য লার্নার, মানে লার্নারের কি রিকোয়ারমেন্ট সেটাকে অ্যাড্রেস করার জন্য। গেইন নলেজ, কিপ দ্য লার্নার ইন গুড হিউমার, এভ্যালুয়েট দ্য লার্নার ফর দ্য প্রোগ্রেস মেড। আপনাদের কি মনে হয় একজন টিচারের শোনা কেন বেশি ইম্পর্টেন্ট? কি মনে হয় যে একজন টিচার বলেছে, যেমন টিচারের কেন বেশি ইম্পর্টেন্ট? ধরুন একজন টিচার শুধু পড়িয়েই গেল, আপনাদের কথা কিছুই শুনলো না, তাহলে কি হবে? তাহলে আপনাদের কি রিকোয়ারমেন্ট আছে, আপনাদের কি অসুবিধা হচ্ছে, টিচার সেটা বুঝবে না, তাই না? তো একজন টিচারের কেন শোনা প্রয়োজন, যে আপনাদের যেন প্রবলেমটাকে যেন সে বুঝতে পারে। টিচার যদি নাই শোনে আপনাদের কথা, শুধু পড়িয়ে গেল, তাহলে আপনাদের প্রবলেমটাকে টিচার বুঝতে পারবে? কখনোই বুঝতে পারবে না। তাই আপনাদের কি মনে হচ্ছে এটা কি হওয়া উচিত? এটা হওয়া উচিত অপশন এ, অ্যাড্রেস দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য লার্নার, অর্থাৎ লার্নারের কি রিকোয়ারমেন্ট সেটাকে অ্যাড্রেস করা। অ্যাড্রেস আমি কখন করতে পারবো? যখন আমি জানবো। যদি না জানি তাহলে আমি অ্যাড্রেস করতে পারবো না। তাই অবশ্যই কি হবে, এটা অপশন এ। নেক্সট প্রশ্ন, এটাও ইনক্লুসিভ এডুকেশন থেকে আছে। ইনক্লুসিভ এডুকেশন ইমপ্লাইজ এনশিওরিং লার্নিং আউটকাম অফ এভরি চাইল্ড টু বি দ্য সেম। অপশন কি আছে? অপশন এ, এনশিওরিং লার্নিং আউটকাম অফ এভরি চাইল্ড টু বি দ্য সেম। অপশন বি, ইনক্লুডিং the disabled in the mainstream. Option C, provides compulsory education for children below 14 years. Option D, ensuring that no child is left behind in education. আমি যদি ভুল না করি, আপনাদের কারো কারো মনে হচ্ছে অপশন এ, কারো মনে হচ্ছে অপশন বি, কারো মনে হচ্ছে অপশন ডি। সি খুব কম স্টুডেন্টেরই মনে হবে। দেখুন অপশন বি যেটা আছে, ইনক্লুডিং দ্য ডিসেবল ইন দ্য মেইন স্ট্রিম, অবশ্যই। কিন্তু ইনক্লুসিভ এডুকেশন মানে কখনোই এটা না শুধু যারা ডিসেবল তাদের মেইন স্ট্রিমে নিয়ে আসা। তাই এটা এখানে হবে না, অপশন সি যেটা আছে সেটা এখানে হচ্ছে না। এখন দেখুন এ আর ডি থাকলো, এখানে কি বলেছে দেখুন, এনশিওরিং লার্নিং আউটকাম অফ এভরি চাইল্ড টু বি সেম, অর্থাৎ স্টুডেন্টদের যে লার্নিং আউটকামটা হবে সেটা প্রত্যেকের সেম হবে। লার্নিং আউটকাম বলতে আমরা কি বুঝবো? আমি আপনাদের পড়ালাম, পড়ানোর পরে আপনি কি শিখলেন, সেটা হলো লার্নিং আউটকাম। তাহলে লার্নিং আউটকাম সেম হতেও পারে নাও হতে পারে, সেটা আমি কেমন করে বলবো? আমি যদি 100 জন স্টুডেন্টকে পড়াই, 100 জন স্টুডেন্টকে যদি পড়াই, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডেরই থাক না কেন, 100 জনই তো আর সেম থাকবে না। তাই কখনোই কিন্তু অপশন এ কিন্তু হবে না। আপনাদের কিন্তু হুট করে দেখে কিন্তু মনে হতে পারে স্যার অপশন এটা তো হতে পারে যে সবাইকে সমান দিচ্ছি, কিন্তু সমান কি করা, কিসের কথা বলা আছে? যে আউটকাম প্রত্যেকের সমান হবে। আউটকাম অর্থাৎ শিখবে সবাই সমান। কেমন করে আমি বলবো যে সবাই সমান শিখবে? যে অলরেডি ডেভেলপড আছে সেও ওই ক্লাসে আছে, যে অনেক পিছিয়ে পড়া স্টুডেন্ট সেও আছে, তাহলে দুজনের সমান শিখবে কেমন করে সম্ভব, তাই না? তো দুজনের লার্নিং আউটকাম কখনোই সমান হতে পারে না। তাই এটা হবে অপশন ডি, এনশিওরিং দ্যাট নো চাইল্ড ইজ লেফট বিহাইন্ড ইন দ্য এডুকেশন। কোনো স্টুডেন্ট যেন, কোনো বাচ্চা মানে শিশু যেন
এডুকেশনেতে পিছিয়ে না পড়ে থাকে। এর জন্য এটাই হবে অ্যান্সার। তো নেক্সট কয়েকদিনের মধ্যে আমরা টিচিং অ্যাপটিটিউডের উপর আরও কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যদি কারো প্রয়োজন হয় তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।